দীর্ঘদিন ধরে একটা প্রকাণ্ড পাথর আমার বুকের ওপর চেপে রেখে আমি দিনপাত করছি। মাঝে মাঝে এই পাথরের ওজন এতটাই বেড়ে যায় যে আমার দম বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস নেওয়াও তখন আমার কাছে পৃথিবীর সব থেকে দুরূহ ও অত্যন্ত কষ্টসাধ্য কাজ হয়ে দাঁড়ায়। এর ভার আমি আর নিতে পারছি না। আমি বড্ড ক্লান্ত। আজ এই পাথরটি আমি আমার বুক থেকে সরিয়ে ফেলতে চাই। বুকের খাঁচায় জমানো সে রাতের কথাগুলো আজ আপনাদেরকে বলতে চাই। আজ মনের সকল সাহস সঞ্চয় করে শুধুমাত্র শক্তি জুগিয়েছি আপনাদের কাছে স্বীকারোক্তি দেব বলে। অবশ্য যতক্ষণে কথাগুলো আপনারা জেনে যাবেন ততক্ষণে হয়তো আমি আর এখানে থাকবো না। চলে যাব দূরে, বহু দূরে, যেখানে সকল ভালো মন্দ ন্যায় অন্যায় কোনো কিছুই আর আমার করার ক্ষমতা থাকবে না। সব শুনে হয়তো আপনারা আমাকে যে যার মতো বিচার করবেন, কিন্তু তখন আমি থাকবো আপনাদের বিচারের কাঠ করার অনেক উপরে। জানি আমি যেখানে যাব সেখানে আমাকে বিচারের কাঠ করায় আবার দাঁড়াতে হবে। কেননা এ জগতে বিচারের কাঠ করায় ফাঁকি দিয়ে গেলেও সেখানে ফাঁকি দেওয়ার সুযোগ আমার নেই। যাই হোক, এবার আসল কথায় আসি। ঘুমের সঙ্গে আমার দীর্ঘদিনের আড়ি। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করি, চোখ বুজে শুয়ে থাকি, তবু ঘুম আসে না। সারাদিনের কর্মযজ্ঞ শেষ করে ফিরে বিছানায় শুয়ে পড়লে ক্লান্তি আসে ঠিকই, কিন্তু ঘুমটা আর মেলে না। বিছানায় শুয়ে ছটফট করতে করতে রাত 2-3 বাজলেও যদি ঘুম আসে, তাও আবার ঘুমের স্ট্রং ডোজের ওষুধ খেলে। সেদিনও তাই যথারীতি একটা ঘুমের ওষুধ খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিলাম। আমি একজন এনজিও কর্মকর্তা। 1 সপ্তাহ হলো বদলি হয়ে এসেছি রাজশাহী জেলার কাটাখালীতে। আমি বিপত্নিক লোক, তাই দেখে শুনে একটা মেসে উঠেছি। ছোট দোতলা একটা বাড়ির ওপরের বাঁ দিকের ঘরে আমি থাকি। যদিও কাটাখালী একটা ছোট্ট মফস্বল শহর, তাই ভাড়া একটু কম। আর তার সঙ্গে যদি একটি রুমমেট থাকে তবে ভাড়া ভাগাভাগি করে খরচটাও একটু কমানোই যায়, আবার 2 পয়সা সঞ্চয়ও করা যায়। তাই 2 বেডের একটা সিটেই উঠেছি। আমার পাশের সিটে যে ছেলেটা থাকে তার নাম সুমন। ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের 3য় বর্ষের ছাত্র। সুতরাং ওর আর আমার সম্পর্কটা ঠিক বড় ভাই আর ছোট ভাইয়ের মতো। মাত্র 1 সপ্তাহ হলো মেসে উঠেছি, তাই এর বেশি ওর সম্পর্কে আর কিছুই জানি না। সেও আমার সম্পর্কে এর বেশি কিছুই জানে না। সেদিন রাতেও যথারীতি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছিল না। রাত গভীর হলো, চোখ বন্ধ করে শুয়ে আছি, এমন সময় সুমনের কণ্ঠস্বর ভেসে এলো। অত্যন্ত পুলকিত ও মৃদু স্বরে ও কথা বলছে, তবে আমার সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে। আরে এতদিন পর তুমি এলে। আরে এসো এসো, বসো। কেমন আছো? তাই বলো কি? ও মা, সত্যি? আমি চোখ বুজেই মনে মনে ভাবলাম, এত রাতে আবার কে এলো? কই, দরজা খোলার আওয়াজ তো পেলাম না। কি চলছে দেখার জন্য পাশ ফিরে চোখ খুলে দেখি আমার পাশের সিঙ্গেল খাটের স্ট্যান্ড থেকে টাঙানো গোলাপি মশারিটার ভেতরে সুমন বসে বসে সম্মুখে তাকিয়ে একা একাই কথা বলছে। ওর সামনে আর কেউ নেই। আমি ওকে ডেকে বললাম, সুমন, এই সুমন, কার সঙ্গে কথা বলছো? কি হচ্ছে তোমার? আমার একজন বন্ধু এসেছে, ওর সঙ্গেই গল্প করছি। কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। একটু বিরক্ত হয়েই বললাম কথাগুলো। সুমন বেশ স্বাভাবিক স্বরেই বলল, আমার বন্ধু একজন পরী, ও না ভীষণ সুন্দর, তাই সকলকেও দেখা দেয় না। যাকে ইচ্ছে করে একমাত্র তাকেই দেখা দেয়। তবে যাদের মনে পাপ আছে তাদের কখনোই দেয় না। জিন জাতি যে আছে তা আমি বিশ্বাস করি। তারা একটা অদৃশ্য জগতে বাস করে। তাদের মাঝেও আমাদের মতো পুরুষ আর নারীর ভাগও রয়েছে, আর তাদের নারীদেরকেই আমরা পরী বলি। তবে সেসব আলাদা ব্যাপার। আমি শিওর
সুমনের কোনো একটা সমস্যা রয়েছে। তাই সুমনের কথায় গুরুত্ব না দিয়ে একটু উত্তেজিত স্বরেই বললাম, কি যাতা বলছো, এসব বাজে কথা। বুঝেছি, তোমার নাইট মেয়ারের অসুখ আছে, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ো, বিরক্ত করো না। না না, আমি ঠিকই আছি, আমার কোনো অসুখ নেই। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? না, হচ্ছে না। এসব বাদ দিয়ে ঘুমাও তো, ঘুমাও। এমনিতে আমার চোখে ঘুম নেই, তার উপর তোমার সংমার্কা আষাঢ়ে গল্প। এই কথা বলে আমি শুয়ে পড়লাম, কিন্তু সুমন থামল না। অবশ্য আমার বন্ধু আপনাকে চেনে, আশাকেও চেনে। এই একটা কথা শুনে আমার মাথাটা ঘুরে গেল। মনে মনে ভাবলাম, কি, ও কিভাবে আমার স্ত্রীর নাম জানল? আজ 7 বছর হলো মারা গিয়েছে, আমি তো সুমনকে এ ব্যাপারে কোনো কিছুই বলিনি। তাহলে আমি অবাক হয়ে উঠে বসে সুমনকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করে আমার স্ত্রীর নাম জানলে? সুমন যে জবাব দিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও ভীষণ সহজ গলায় বলল, আমি নয়, আমার বন্ধু জানে। আর শুধু তাই নয়, ওর মৃত্যুর মর্মান্তিক ঘটনাটাও জানে। এবার আমার কেমন যেন অস্বস্তি বেড়ে উঠল, সমস্ত শরীর ঘেমে উঠেছে। আমি এতটাই অবাক হয়েছিলাম যে আমার কণ্ঠস্বর আড়ষ্ট হয়ে গিয়েছিল, কথাগুলো আটকে যাচ্ছিল। হ্যাঁ, কি জানে ও? কি জানে? কেন, আপনার মনে নেই আপনি আশার সঙ্গে যে নোংরা খেলাটা খেলেছিলেন? ও তার সবটাই জানে। আমার চোখে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। স্মৃতির আস্তাকুর থেকে ভেসে উঠল আশা নামক স্মৃতিগুলো। আমি তার সঙ্গে যা করেছি তার সব এই এক মুহূর্তে আমার স্মৃতির দর্পণে ভেসে উঠল। আশার বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাইয়ের নাম তপন তালুকদার। তিনি মনোহরীর ছোটখাটো ব্যবসা করতেন। অস্থিতিশীল বাজার ব্যবস্থাপনায় তার ব্যবসার ভীষণ লোকসান দেখা দেয়। ব্যবসাকে আরও ভালোভাবে পরিচালনা করার জন্য তার আরও অর্থের প্রয়োজন পড়ে। সেই প্রয়োজন থেকেই উনি আমাদের এনজিও থেকে 3,45,000 টাকার ঋণ গ্রহণ করেন। তবে তাতেও খুব একটা সুবিধা হলো না। এদিকে সেই কারণে ঋণের কিস্তিটাও প্রতি মাসে বিলম্বিত হতে থাকে। শেষে এক পর্যায়ে তিনি কিস্তি দেওয়া বন্ধ করে দিলেন। এরপর কিস্তির টাকা আদায় করতে এনজিও থেকে আমাকেই পাঠানো হয়। তখনও অবশ্য আমার বিয়ে হয়নি। পরপর কয়েকদিন দোকানে গিয়ে তার হদিশ পেলাম না। অগত্যা একদিন বিকেলে ঋণ পরিশোধের তাগাদা দিতে তার বাড়িতে গেলাম। একতলা একটা পুরনো বাড়ি। বাড়ির কোথাও চুনকাম খসে পড়েছে, কোথাও আবার গাদা গাদা প্লাস্টার খসে গিয়ে পুরনো আমলের ইটগুলো বেরিয়ে আছে। দেখে মনে হচ্ছে দেওয়ালগুলো যেন দাঁত কেলিয়ে হাসছে। বাড়ির সামনের মাঝ বরাবর বারান্দার দেওয়ালে লাগানো কলিং বেলের সুইচটায় চাপ দিলাম। একটু পরে বছর 12 একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তারপর আমার আসার কারণ জানতে চাইল। আপনি কে? কাকে চান? আমি একটি এনজিও থেকে এসেছি। তপন তালুকদার বাড়িতে আছেন? ওহো, ভিতরে আসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বারান্দা দিয়ে দরজার ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল বেশ বড় একটা বসার ঘর। তার 3 দিকে 2টো করে মোট 6টা ঘর, আর এক কোণে টয়লেট আর একটা রান্নাঘর। বসার ঘরে পুরনো সোফা আর কয়েকটা চেয়ার ছাড়া তেমন কিছুই নেই। কিছুক্ষণ পরে ঘরের একটা কোণে রাখা চেয়ারে বসতেই তপন তালুকদার এসে দেখা করলেন। মুখোমুখি বসে বেশ কিছুক্ষণ সাধারণ আলাপচারিতা চলতে থাকে। আপনার বাড়ি তো বেশ অনেক দিনের পুরনো মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটাই পুরনো। বাড়িটি আসলে আমার বাবার করা। বর্তমানে এই বাড়িতে আমিও আমার 2 ছোট ভাইয়ের পরিবার যৌথভাবে বসবাস করছি। ওই তো, আমার ভাগে পড়েছে মোট 2টো ঘর। একটাতে আমরা স্বামী ও স্ত্রী, অন্যটিতে আমার 2 মেয়ে থাকে। রান্নাঘর টয়লেট সবার একটাই,
বাড়ির অন্য সদস্যরা হয়তো এখনো ভাত ঘুম দিচ্ছে। আচ্ছা। হঠাৎই দরজার ওপারে কলিং বেলটা বেজে ওঠে। তপন তালুকদারের ছোট মেয়ে দরজা খুলে দিলে একটা বছর 18-19-এর কলেজ পড়ুয়া মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে প্রবেশ করল। আর সেই বাড়ি আমি আশাকে প্রথম দেখেছিলাম। আশা ভেতরে চলে যেতেই তপনবাবু আশাকে ডেকে চা নাস্তা দিতে বললেন। আশা মা, সাহেবকে একটু চা নাস্তা কিছু দিয়ে যা। তারপর আমার দিকে ফিরে জানালেন, আসলে আমার স্ত্রী ডায়াবেটিক, আজ অসুস্থ, তাই এতক্ষণে আপনাকে নাস্তা দেওয়া হয়নি। কিছুক্ষণ পর আশা চা নাস্তা নিয়ে এলো। আমাকে জিজ্ঞেস করলো, আমার জেনে নেওয়া উচিত ছিল যদিও, আপনি ক চামচ চিনি খান? আমি আপাতত 1 চামচ চিনি দিয়েছি, আপনার চলবে? ওর কণ্ঠস্বর মধুর রাগ মিশ্রিত সুর হয়ে আমার কানে প্রবেশ করলো। আমি সহাস্যে বললাম, হ্যাঁ হ্যাঁ, তাতেই চলবে। ততক্ষণে লক্ষ্য করলাম আশা কলেজ ইউনিফর্ম ছেড়ে একটা নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। সেই প্রথম দেখায় ওকে ভালো লেগে গিয়েছিল। আর ভালো লাগবে নাই বা কেন? সে যেন কিশোরী আর যুবতীর এক নিগুড়ো মিশ্রণ। দুধ আর আলতা মেশালে যেমন একটা মিষ্টি মধুর রং ধারণ করে, ঠিক তেমনই তার গায়ের রং। ফুল যখন কলি থেকে তার সদ্য পরিণত হওয়া পাপড়িগুলোকে মেলে ধরে নিজের সুবাস আর সৌন্দর্য ছড়িয়ে জানান দেয় যে আজ সে সদ্য ফুটেছে, তেমনি আশাও তার কিশোরী থেকে নবযৌবনা তরুণী দেহে রূপ লাবণ্যের এমন আধিক্য লাভ করেছে যে তাকে দেখে মনে হয় যেন রূপসাগর থেকে এইমাত্র এক রূপসী ডুব দিয়ে এসেছে। আর জলের বিন্দু ধারার মতোই টপটপ করে লাবণ্যের ফল্গু ধারা ঝরে পড়ছে। ওর নবযৌবনের প্রাচুর্যে অলঙ্কৃত মনোমুগ্ধকর চেহারার প্রেমে পড়ে গেলাম। তারপর আরও কয়েকবার ঋণের টাকা আদায়ের জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম। ওর সঙ্গে দেখা হয়, কথাও হয় একটু আধটু। যেন একটা নেশা লেগে গিয়েছিল। এক এক সময় আমার মনে হতো ওকে আমার চাই চাই। একজন পুরুষ হিসাবে আমার জীবনে যে স্বপ্ন বাসরের ছবি আমি এঁকেছিলাম তা যেন আশাকে ছাড়া রংহীন, অবয়বহীন, অপূর্ণ রয়ে যাবে। ওদিকে আশার বাবা ঋণ পরিশোধে বারবার ব্যর্থ হচ্ছিল। আমি আবারও ঋণ পরিশোধের জোর তাগাদা দিতে ওদের বাড়িতে গেলাম। আশার বাবা আরও সময় চাইল। আমি তাতে রাজি হচ্ছি না দেখে আশা পাশের ঘর থেকে বেরিয়ে এসে কোমল অনুরোধের সুরে বলল, দেখুন, জীবনে সব সময় তো এক পরিস্থিতি যায় না। আমাদের বর্তমান পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ যাচ্ছে। অদূর ভবিষ্যতে আবার ভালো সময় ফিরে আসবে। আপনি আমাদের আরো কিছু সময় দিন, আমরা আমরা সব সব পরিশোধ করে দেব। সুদের কারবার যারা করে তাদের অন্তরে দয়া মায়া বিশেষ কিছু একটা থাকে না। তবু ওর কথায় আমার মন কিছুটা বিগলিত হলো। দেখুন, এভাবে বললে তো চলে না। আমাদেরও তো কিছু পলিসি রয়েছে, তা তো মেনে চলতেই হয় আমাদের, তাই না? আমি আগামী 1 মাসের মধ্যে সমস্ত ঋণ পরিশোধের তাগাদা দিলাম আপনাদের। অন্যথায় আমাদের এনজিও মামলা করতে বাধ্য হবে। আর তখন কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। আমার এই শেষ কথাটা ওদের মাথায় বজ্রপাত ঘটালো। কদিন বাদে মহিলা কলেজের সামনে দিয়ে পথ অতিক্রম করছিলাম। হঠাৎ দেখি আশা গেট থেকে বেরিয়ে অপেক্ষমান একটা ছেলের বাইকের পেছনে উঠল। পুরনো মডেলের বাইকটা একরাশ ধোঁয়া বের করতে করতে আশাকে নিয়ে ছুটে চলে গেল। ছেলেটার সঙ্গে আসার সহাস্য মেজাজে আর বাইকে বসার ভঙ্গি দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে ছেলেটার সঙ্গে আসার কিছু একটা ভাব তো রয়েছেই, আর সেই ভাব আসন্ন ভালোবাসাতেও পরিণত হতে পারে।
সেটা ভেবে একটু ভীতই হলাম বটে। মনের মধ্যে এক রাশ ঈর্ষা জেগে উঠল। আমি সিদ্ধান্ত নিলাম কালই ওর বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। পরদিন দুপুরের পরই আশার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আশা অবশ্য তখনও কলেজ থেকে ফেরেনি। সাহেব, আমাকে আর কটা দিন সময় দিন, আমি একটু একটু করে সব মিটিয়ে দেব। তপনবাবু, আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব সাহেব? আমি আশাকে বিয়ে করতে চাই। বিয়েতে আমাকে একটা টাকাও যৌতুক দিতে হবে না, বরং আপনার ঋণের টাকাটা আমি পরিশোধ করব। আমার প্রস্তাব শুনে আশার বাবার কপালে যে চিন্তার ভাঁজ পড়েছিল তা যেন নিমেষেই দূরীভূত হলো। বরং ঠোঁটের কোণে ঈষৎ একটা হাসি ফুটে উঠল। উনি আশার মায়ের সঙ্গে পরামর্শ করে তৎক্ষণাৎ সম্মত হলেন। হয়তো এই দুঃসময়ে ঋণ পরিশোধ করতে হবে না, আর তাছাড়া কন্যাদায়গ্রস্ত পিতার কাছে যৌতুকবিহীন ভালো চাকুরিজীবী ছেলের হাতে কন্যা সম্প্রদানের সুযোগ পাওয়াটা বেশ ভাগ্যের ব্যাপার। এসব মনে করেই উনি হয়তো রাজি হয়েছেন। কিন্তু কে জানতো যে হাতে তিনি কন্যার হাত সম্প্রদান করছেন সেই হাতই একসময় তার কন্যার কাল হয়ে দাঁড়াবে। দেখতে দেখতে মাসখানেকের মধ্যেই দিনক্ষণ দেখে আশার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বাসর রাতও 8-10টা নবদম্পতির মতো আমাদেরও স্বাভাবিকভাবেই কাটল। বিয়ের 2 দিন যাওয়ার পর হঠাৎ আশা আমাকে বলল, আপনাকে মানে আপনাকে কিছু কথা বলতে চাই। আগেও বহুবার বলতে চেয়েছি, কিন্তু পরিবারের বাধায় বলতে পারিনি। তবে এবার না বলে আর থাকতে পারছি না। কথাগুলো আপনার জানা দরকার। বলো, আমি শুনছি। আমি ছোটবেলায় প্রায় অসুস্থ থাকতাম। আমার যখন 7 বছর বয়স, তখন একবার গুরুতর অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হই। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর জানান আমি জন্ম থেকেই টাইপ 1 ডায়াবেটিসের রোগী। ডাক্তার আমাকে 3 বেলা ইনসুলিন নেওয়ার নির্দেশ দিলেন। সেই থেকেই আমাকে 3 বেলা ইনসুলিন নিতে হয়। বাবা আপনার কাছে এ রোগের কথা গোপন করেছেন যাতে অসুখের কথা শুনে আমি বিয়েটা ভেঙে না দিই, তাই তো? হ্যাঁ। আর একটা কথা, বিয়ের আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম। ছেলেটা বেকার। আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন শুনে আমি বাড়িতে ওর কথা জানাই। বাবা রাজি হননি, এই ভেবে যে বেকার ছেলে মেয়ের ভরণ পোষণ আর অসুস্থ মেয়ের চিকিৎসার খরচ সে বহন করতে পারবে না, তাই তো? আর তাছাড়া আপনি তাকে ঋণ ও কন্যা বিবাহের দায়মুক্ত করবেন বলে বাবা আমাকে আপনাকেই বিয়ে করতে বাধ্য করেছেন। তবুও আমি হাল ছেড়ে দিইনি। বিয়ের দিন পর্যন্ত ছেলেটির অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম সে এসে আমাকে দূরে নিয়ে যাবে, আমরা অন্য কোথাও চলে যাব। কিন্তু সে আসলো না। আমার বুঝতে বাকি রইল না যে ছেলেটা আমাকে আমার ভালোবাসাকে ধোঁকা দিয়েছে। অগত্যা আমি আপনাকে বিয়ে করার জন্য মনস্থির করলাম। অর্থাৎ তোমার অবস্থা তখন চারিদিক থেকে ঘিরে ফেলা একজন আসামির মতন ছিল। পালাবার কোনো পথ নেই দেখে অবশেষে আমার কাছেই আত্মসমর্পণ করলে। তারপর দেখতে দেখতে বিয়ের 2 বছর কেটে গেল। আশা স্বাভাবিকভাবেই সংসার করে আসছিল আমার সঙ্গে।
পরবর্তীকালে আশার সঙ্গে হওয়া সেই কথোপকথনের কোনো প্রভাবই আমাদের সংসারে সেভাবে পড়েনি। যদিও সংসার জীবনে সে আমাকে স্বামীর পূর্ণ অধিকার দিত, কিংবা অধিক রোম্যান্সে বা হাস্যরসে সে আপনা থেকেই আমার গায়ে ঢলে পড়া, এসব সে করতো না। এক জায়গায় দুদণ্ড বসে প্রয়োজনীয় কথা সে বলতো ঠিকই, অথচ হাসি মুখে কাছে এসে গল্প করার ইচ্ছে কিংবা সময় কোনোটাই তার কখনো হয়ে ওঠেনি। আবার সবসময় মন খারাপ করে চেহারায় কালো মেঘের দুঃখের ছাপ এনে মুখ ভারী করে থাকতো, এমনটাও নয়। মাঝে মাঝে বেশ হাসি খুশি থাকতো, আর সাবলীল মনে একা একা গান গাইতো। আমি বহুবার আড়াল থেকে সেই গান শুনেছি। গানগুলো মোটেই বিরহ বেদনার নয়, প্রেম প্রণয়ে পরিপূর্ণ ছিল। সে কখনো কারোর কাছে আমার নামে কোনো অভিযোগ করেনি, বরং শ্বশুরকুলে আমার বেশ প্রশংসাই করেছে। তবে আমি কখনোই ওর মুখ দেখে ঠাহর করতে পারিনি ও সুখী না দুঃখী। মেয়েদের মুখ আর মনের দূরত্ব বা তফাতটা বোঝার ক্ষমতা বোধহয় সৃষ্টিকর্তা কোনো পুরুষকেই দেননি। 3 বেলা ইনসুলিন এবং ওষুধ সেবন করেও আশা প্রায়শই অসুস্থ থাকত। ফলে অফিসের কাজ সামলেও মাঝে মাঝেই সংসারের বিভিন্ন কাজ আমাকেই করতে হতো। ওর সৌন্দর্যের মোহে আমি এতটাই আচ্ছন্ন ছিলাম যে এসব বাড়তি কাজকে তেমন কষ্ট বলে মনে করতাম না। একবার অফিস থেকে খুব সকাল সকাল বাড়ি ফিরছি, হঠাৎ দেখছি একটা বাইক আমার বাড়ির গেটে দাঁড় করানো। বাইকটা আমার কেমন যেন চেনা চেনা মনে হলো। আমি দাঁড়িয়ে গেলাম। সোজা বাড়িতে না ঢুকেই পাশেই পাড়ার একটা চা পানের দোকান ছিল, সেখান থেকে সিগারেট কিনে আগুন জ্বালালাম। আমার তীক্ষ্ণ দৃষ্টি বাড়ির গেটে নিক্ষেপ করে অপেক্ষা করতে থাকে। হঠাৎ পাশের দোকানদার বলে ওঠে, তা ম্যানেজার বাবু, বাসায় কি কোনো ব্যাচেলার ভাড়া দিয়েছেন নাকি? না, কেন বলো তো? না মানে একটি ছেলে তো দেখি প্রায়ই আসে বাইকে চড়ে, তা আমি ভাবলাম হয়তো নতুন কোনো ভাড়াটিয়া বোধ হয়। এবার প্রচণ্ড আঘাতে আমার ভেতরটা ভেঙে চুড়ে গেল। নিজেকে একটু সামলে নিয়ে বললাম, ও ওই ছেলেটা আমার স্ত্রীর প্রাইভেট টিউটর, পড়াতে আসে। আর বেশি কথা না বলে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম একটা যুবক আমার বাড়ির গেট থেকে বেরিয়ে এসে তার বাইক নিয়ে চলে গেল। ছেলেটাকে চিনতে আমার খুব একটা অসুবিধা হলো না, এটা সেই ছেলেটা। আমি মনে মনে ভাবতে লাগলাম, কবে থেকে চলছে এই আসা যাওয়া? তবে কি আজ 2 বছর যাবৎ তারা নিয়মিত দেখা করছে? আশা আমার সঙ্গে অভিনয় করেছে? সে আমাকে কখনো ভালোবাসেনি? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে? কোনো মূল্য নেই? আমার সঙ্গে এত বড় প্রতারণা! এজন্যই কেউ আনমনে একা একা প্রণয়ের গান গাইতো। আমার প্রতি ভালোবাসাটা তবে শুধু অভিনয়? এইসব কথা ভেবে আমার মাঝে এক প্রলয়ঙ্কারী কালবৈশাখী ঝড় উঠে গেল। এই ঝড় হয়তো আর কখনোই থামবে না। ওই যে কথায় বলে, যাকে যত বেশি ভালোবাসা যায় তার দেওয়া সামান্য আঘাতেও তত বেশি কষ্ট অনুভূত হয়। আমার হৃদয়টা তৎক্ষণাৎ কাঁচের মতো ভেঙে চৌচির হয়ে গেল। আমার পিঠ পিছে তাহলে এই সব চলছে? চুপচাপ বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ি ফিরে আশাকে তেমন কিছুই বুঝতে দিলাম না। তারপর 2-3 দিন কেটে গেল। অফিসে ফোন করে ছুটি নিয়েছি। বেডরুমের বিছানায় শুয়ে আছি শরীর খারাপ বলে। বেলা 11টা নাগাদ আশা তার মোবাইল ফোনটি ড্রেসিং টেবিলে রেখে স্নানে চলে গেল। আমি আগে কখনো আশার ফোন হাতে নিতাম না, কিন্তু আজ দ্রুত উঠে এসে ফোনটা হাতে নিয়ে মেসেজ চেক করলাম। আশা লিখেছে, আজ এসো না, ও অফিস ছুটি নিয়ে বাসায় আছে। আমি আশাকে বুঝতে দিলাম না ব্যাপারটা, কিন্তু আমার মনের ভেতরে
সেদিন যে প্রলয়ঙ্কারী ঝড় উঠেছিল তা আরোই বেড়ে উঠল। আমার সামনে সেই বিশ্বাসঘাতিনী কাল নাগিনীটার উপস্থিতি আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল যে আমাকে ছোবল মেরেছে তার প্রতিশোধ আমি নেবই। এইসব ভাবতে ভাবতে আমার আশার প্রতি ভালোবাসা এক ভয়ঙ্কর প্রতিহিংসার রূপ নিল। আমি শুধুই ভাবতে থাকলাম আমাকে ঠকানোর প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। রাতে ঘুম হতো না। আমাকে অশান্তিতে রেখে কালনাগিনীটা আরামে ঘুমাচ্ছে। মনে হতো গলা টিপে রাক্ষসীটাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিই। বারবার গলার কাছে হাত নিয়ে গিয়ে আবার ফিরে আসি। কিন্তু এভাবে আর কতদিন? এভাবে আরও দিন কেটে গেল। আশা কিন্তু তার কুৎসিত প্রণয় লীলা একেবারেই বন্ধ করল না। আমি ভাবলাম এসব নিয়ে বাড়াবাড়ি করলে আশা হয়তো আমাকে ছেড়ে ওই ছেলের হাত ধরে চলে যাবে, আর তাতে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। এখন শুধু একটাই উপায়ে আমার মনের আগুন নিভতে পারে। আশাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। শুধু একটা সুযোগ চাই, একটা সুযোগ। অধীর আগ্রহে যে সুযোগের অপেক্ষা আমি করছিলাম, অবশেষে সেই সুযোগ আমার হাতে এসে ধরা দিল। সেদিন অফিস থেকে বাসায় ফিরবো বলে প্রস্তুতি নিচ্ছি, এমন সময় ফোন এলো আশার। ওপার থেকে আশা বলল, হ্যালো, ডাক্তার সাহেব ফোন করেছিলেন। আমার মেডিকেল রিপোর্ট এসে গেছে, তুমি ফেরার পথে একটু নিয়ে এসো। আমি ফেরার পথে ডাক্তার সাহেবের কাছ থেকে রিপোর্ট আর প্রেসক্রিপশন নিলাম। তিনি ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন এবং অনিদ্রার জন্য ঘুমের একটা ওষুধও লিখে দিয়েছেন। সঙ্গে এটাও সাবধান করে দিয়েছেন যে ইনসুলিন নেওয়ার সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে খাবার না খেলে সুগার নীল হয়ে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। ডাক্তারের চেম্বার থেকে ফার্মেসি হয়ে সেগুলো নিয়ে বাড়ি ফিরছি। হঠাৎ আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। প্রতিশোধের নেশায় উন্মত্ত একজন মানুষ প্রতিহিংসার আগুনে নিজে শুধু জ্বলে না, সমস্ত পৃথিবীকে সে জ্বালিয়ে নরক বানিয়ে দিতে পারে। পূর্ব পরিকল্পনা মতো সেদিন রাতে আমি একটির জায়গায় 2টো ঘুমের ওষুধ খাইয়ে দিলাম আশাকে। রাতে খাবারের আগে সে তার রাতের ইনসুলিনের ডোজ নিয়েছিল। রাত অনেক গভীর হলে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 2টো বাজে। ঘুমের ওষুধের কারণে কালনাগিনীটা, মানে আমার আশা, গভীর নিদ্রায় আচ্ছন্ন। এই সুযোগ। আমি আর দেরি না করে একটা সিরিঞ্জে দ্বিগুণ মাত্রায় ইনসুলিন নিলাম। তারপর আশার নাভির পাশের চামড়ায় প্রবেশ করিয়ে দিলাম। গভীর ঘুমে আচ্ছন্ন আশার কাছে এই সূচ সামান্য আগত কোনো মশার কামড়ের মতোই তুচ্ছ মনে হয়েছিল। ধীরে ধীরে সময়ের সঙ্গে সুগার লেভেল কমে নীল হয়ে আশার ঘুম আরো গভীর থেকে গভীর হতে হতে চিরনিদ্রায় রূপ নিল। সকালে ডাক্তার ডাকা হলে উনি এসে পরীক্ষা করে ঘোষণা করেন সুগার ফল করেই আশার মৃত্যু ঘটেছে। আশা আর কোথাও যেতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আশা, কিচ্ছু না, কিচ্ছু করতে পারবে না। সেই থেকে এই নীরব সত্য আমার মনের অতল গহ্বরেই কবর দিয়ে রেখেছিলাম। এ সত্য আমি ছাড়া আর কেউ জানে না, কেউ না। এ পৃথিবীতে আমি ছাড়া আর কারোর সাধ্য নেই যে আমার গহীন অতল গহ্বর থেকে এই সত্যকে খনন করে আনতে পারে। তবে সুমন কেমন করে জানলো তা? ওর কথায় তো আমি এমনই ইঙ্গিত পাচ্ছি যে ও সব জানে। আমি ধমকের স্বরে একটু ভীত গলায় সুমনকে বললাম, কি সব জাতা কথা বলছো তুমি? ইয়ার কি হচ্ছে? খবরদার আর একটা উল্টোপাল্টা কথা একদম বলবে না, তুমি কিচ্ছু জানো না। কথাগুলো বলতে বলতে আমি হাঁপিয়ে উঠেছিলাম।
আমার অস্থিরতা সারা শরীর চুইয়ে ঘামের স্রোত হয়ে বয়ে চলেছে। আশা স্বাভাবিকভাবে মরেনি। আপনি ওকে ঘুমের ওষুধ খাইয়ে ওর গভীর ঘুমের সুযোগ নিয়ে অধিক মাত্রায় ইনসুলিন ওর শরীরে পুশ করেছিলেন। ওকে ওকে আপনি মেরে ফেলেছেন। আপনি একজন খুনি। আপনি একজন হিংস্র নরপশু। আমি এবার নিজেকে সংবরণ করতে পারলাম না। এই গোপন কথা ফাঁস হয়ে যাওয়ার ভয় আমার সর্বাঙ্গে গ্রাস করে নিল। আমি পরিণতি ভেবে শিউরে উঠলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সর্বনাশ, সুমন যদি সবাইকে সবকিছু বলে দেয় তাহলে আমার কি হবে? হঠাৎই ক্রোধ আর প্রতিহিংসায় আমি আবার নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারালাম। এক ভয়ানক রাক্ষসে শয়তান আমার নিয়ন্ত্রণ তার হাতে নিল। আমার চেহারা হয়তো তখন মাথায় দুটো শিং আর মুখ ভর্তি বড় বড় হিংস্র দাঁতের মাঝে লাল নররক্ত মাখা শয়তানের অবয়ব ধারণ করেছিল। সুমনের চোখে মুখে তখনও ঘৃণার অভিব্যক্তি। ও থামবার পাত্র নয়। তখনও আমাকে খুনি নরপিশাচ বলে তিরস্কার করে চলেছে। ছি 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 ছি, এত নিষ্ঠুর আপনি! আপনার হৃদয় বলে কি কিছুই নেই? হ্যাঁ আছে, আর আছে বলেই তো ওকে আমি হৃদয় থেকে ভালোবেসেছিলাম। মিথ্যে কথা! ভালোবেসে থাকলে আশাকে খুন করার সময় আপনার হৃদয় কেঁপে উঠল না কেন? আপনি একটা খুনি, খুনি খুনি খুনি, যে নিজের স্ত্রীকে প্রতিহিংসার বশবর্তী হয়ে খুন করেছেন। চুপ, একদম চুপ, বলে জানে বেড়ে ফেলে দেবো। তুই আমাকে চুপ করতে বলছিস? তুই আমাকে পারবি না, তুই পারবি না আমাকে চুপ করাতে, শয়তান! তুই একটা খুনি, খুনি, তুই খুনি, খুনি। আমার তখন মনে হচ্ছিল পৃথিবী শুদ্ধ সব লোক জেনে যাবে আমার এই কুকর্মের কথা। ওকে ওকে এক্ষুনি চুপ করানো দরকার, চুপ করানো দরকার, যে কোনো মূল্যে ওকে চুপ করানো দরকার। আমি চুপ করানোর জন্য লাফ দিয়ে সুমনের উপর ঝাঁপিয়ে পড়লাম। মশারির দু মাথা ছিঁড়ে সেই সময় ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। চুপ, একদম চুপ। ছাড় আমাকে। তোকে চুপ করতেই হবে, মেরে চিরকালের মতো আমি তোর মুখ বন্ধ করে দেবো। আমার দু হাত দিয়ে সর্বশক্তিতে সুমনের মুখ চেপে ধরলাম। নাক দিয়ে গোঙানির আওয়াজ বের হতেই তার নাকও চেপে ধরলাম। সে নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে লাগলো। মশারিটা জালের মতো তাকে আঁকড়ে নিল। ধস্তাধস্তির একটা পর্যায়ে খাটের পাশে রাখা পানি ভর্তি জলের জগ সুমনের পায়ে লেগে মাটিতে পড়ে গেল। টুকরো টুকরো হয়ে কাঁচ ছড়িয়ে পড়ল মেঝেতে। কিন্তু তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার তখন একটাই লক্ষ্য, সুমনকে থামাতেই হবে, ওর মুখ বন্ধ করতেই হবে চিরতরে। পায়রার ডানার মতো ছটফট করতে থাকা সুমনের দেহটা হঠাৎই নিস্তেজ হয়ে গেল, যেন আমার শয়তানি শক্তির কাছে আত্মসমর্পণ করে নিল। চুপ করেছে, চুপ করেছে। আমার গোপন কথা ও আর কাউকে বলতে পারবে না, কাউকে না, কাউকে বলতে পারবে না, ও কাউকে না, কাউকে না। হঠাৎই আমার হাসিটা থেমে গেল। এবার আমি কিছুটা সম্বিত ফিরে পেলাম। গভীর দুশ্চিন্তার মেঘ আমার মনের আকাশে আবার ঘনীভূত হলো। সুমনের নিথর দেহটা ছেড়ে উঠে দাঁড়ালাম। মেঝেতে একটা ভাঙা কাচের টুকরো বিঁধে গেল আমার পায়ের তলায়। হাত দিয়ে টেনে বের করে ফেলে দিলাম। কিছুটা ব্যথা অনুভব হলেও তেমন একটা আমল দিলাম না। একটু পরেই আমি পুরোপুরি সম্বিত ফিরে পেলাম। হে কি, আমি আবার খুন করলাম, ছেলেটাকে একেবারে মেরেই ফেললাম। আমি কি করলাম? না না, ও মরেনি, ও মরতে পারে না।
সুমন, সুমন, এই ভাই শুনছো? সুমন! ওর নিথর দেহের পলকহীন চোখ দুটো আমার দিকেই এখন চেয়ে আছে প্রবল আক্রোশে। সুমনের নিথর দেহটা আমার ঝাঁকুনিতে কিছুটা নড়ে উঠলেও আর কোনো সাড়া দিল না। ও সত্যিই মরে গেছে। আমি এর পরিণতির কথা ভেবে দ্রুত পেছনে সরে নিজের খাটের উপর চড়ে বসলাম। পিছতে পিছতে ঘরের কোণে নিজেকে লুকিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে থাকলাম। মনে হলো ঘরের কোণে কোনো এক অজানা গহ্বর হঠাৎ খুলে যাবে আর আমি তাতে হারিয়ে যাব। আমাকে তখন কেউ খুঁজে পাবে না। সহস্র অনুতাপ আর লজ্জায় দিশেহারা হয়ে কাঁদতে থাকলাম আমি। আর মুখে শুধু তখন আফসোস মাখা আত্মগ্লানির আর অনুতাপের বিলাপ। আমি কি করলাম? মেরে ফেললাম ওকে? আমি কি করলাম? নিজের প্রতি নিজের বড্ড ঘৃণা হতে থাকলো। তবে একটা কথা সত্যি, মানুষ যে যাই বলুক না কেন, সে নিজের চাইতে বেশি আর কাউকে ভালোবাসতে পারে না। আমি কৃতকর্মের জন্য যতই আফসোস করি না কেন, এই কর্মের ফল যে কত ভয়ানক হতে চলেছে তার ভাবনা আমাকে আরো বেশি ভীত ও সন্ত্রস্ত করে তুলল। আমার সমস্ত দেহে ঘামের স্রোত ঝর্ণার মতো বয়ে যেতে লাগলো। ভয়ে আমার হৃদস্পন্দন ভীষণ বেড়ে গেল। আমার দম বন্ধ হয়ে এলো। কিছুতেই নিঃশ্বাস নিতে পারছি না। আমার মনে হলো আমি জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বুঝি আমি মারা যাব। এভাবে কতক্ষণ ঘরের কোণে পড়ে রইলাম তা জানি না। হঠাৎ আমার চোখের পাতা যেন পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুতে পরিণত হয়েছে। আমি সর্বশক্তি দিয়ে তাকে খুলে রাখতে পারছি না। আমাকে পরাস্ত করে সে আপনা আপনি বুঝে গেল। পরদিন সকালে কাজের খালার বারবার দরজা ধাক্কানোর আওয়াজে আমার জ্ঞান ফিরল। আমি ধরফর করে সোজা হয়ে উঠে বসলাম। তারপর অভ্যাস মতো বললাম, আসছি। ও মামা, কি হয়েছে গে? কতবার আপনাকে ডাকছি, দরজা খুলছেন না কেনে? কিছু হয়নি, একটু পরে আসুন। খালা আপন মনে বিড়বিড় করতে করতে চলে গেল। আমি সুমনের লাশটার কি করা যায় সেটা ভাবতে ভাবতেই আমার পাশের খাটে তাকিয়ে আঁতকে উঠলাম। নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। কি আমি কি দেখছি? খাটে কেউ নেই কেন? সুমনের লাশটা কোথায় গেল? আমি দু হাত দিয়ে তাড়াতাড়ি নিজের চোখ দুটোকে ভালো করে মুছে নিলাম। আমি কি ঠিক দেখছি? খাট তো খালি পড়ে আছে। সুমনের লাশ তো কোথাও নেই। তাহলে কোথায় গেল সেটা? ঘরের চারিদিকে হন্যে হয়ে চোখ দুটো ছুটল আমার, কিন্তু কই, কোথাও তো সুমনের লাশ নেই। দরজার ছিটকিনি তো এখনো ভেতর থেকেই বন্ধ। তাহলে কোথায় গেল ওর লাশ? এই তো, এই খাটেই পড়েছিল ওর নিথর দেহটা। ওকে তো গত রাতে আমি নিজের হাতে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছি। তবে লাশটা কোথায় গেল এখন? এইসব ভাবছি, হঠাৎ খালা আবার দরজায় কড়া নাড়ল। ঘরে লাশ নেই বলে কিছুটা সাহস সঞ্চয় করে দরজা খুললাম। খালা আমার হাতে একটা খাবারের বাটি ধরিয়ে দিয়ে বলল, মামা, এত দেরি করে উঠলেন যে? আপনি আপিসে যাবেন না? আমি তার এই প্রশ্নের জবাব না দিয়ে ইতস্তত স্বরে বললাম, একটা বাটি দিলেন যে, সুমনের খাবারটা দেবেন না? ও মা, মামা দেই কি কয়? সুমন মামা তো ভার্সিটির ছুটি পায়, গত পরশুই বাড়িতে চলে গিয়েছে। আপনি ভুলে গেছেন? ও হ্যাঁ, দেখেছ, আমি একেবারে ভুলে গিয়েছি। আমি আর কথা বাড়ালাম না।
তাড়াতাড়ি দরজা বন্ধ করে খাবারের বাটিটা রেখে ঘরের মাঝখানে এসে দাঁড়ালাম। আমি অস্থির হয়ে ভাবতে লাগলাম, এটা কি হলো? কি চলছে এসব? আমি নিজে এই খাটে গত রাতে সুমনকে খুন করেছি। এই যে দুকোনার রশি ছেঁড়া মশারিটা এখনো পড়ে আছে তার বিছানায়, আর ওই যে খাটের স্ট্যান্ড যেটা আমার পিঠের ওপর পড়েছিল সেটাও তো পড়ে আছে এখনো। আর এই তো সুমনের পায়ে ধাক্কা লেগে পড়ে যাওয়া কাঁচের জগ, সেটাও তো নিচে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওর একটা টুকরো আমার পায়েও বিঁধেছিল। আমি পা উঁচিয়ে ভালো করে দেখলাম, আমার পায়ের সেই কাঁচ বিদ্ধ ক্ষতটা এখনো কাঁচাই আছে। একটু চাপ দিতেই একটু রক্ত বেরিয়ে এলো, আর বেশ ব্যথাও অনুভব করলাম। এসব কিছু তো মিথ্যে নয়, তাহলে সুমনের লাশ কি করে মিথ্যে হলো? আর খালা বলছে ও গত পরশুদিন ছুটি পেয়ে বাড়ি চলে গেছে। এ কিভাবে সম্ভব? আমি আর ভাবতে পারছি না, কিভাবে সম্ভব এটা? কিভাবে? সেদিন আর অফিসে যাওয়া হলো না আমার। ফোন করে ছুটি চেয়ে নিলাম। দুপুরের খাবারের পর আমার পাশের ঘর অর্থাৎ আমাদের মেসের টিভি রুমে বেশ কিছু কণ্ঠস্বর শোনা গেল। ওরা বাংলাদেশ ও ভারতের ক্রিকেট ম্যাচ দেখছে। আমি ঘর থেকে বেরিয়ে ওদের কাছে গিয়ে বসলাম, একদম স্বাভাবিকভাবে, যেন কিছুই হয়নি। আমার উদ্দেশ্য অবশ্য ছিল সুমনের সম্পর্কে খালার খবরটা যাচাই করা। একটু পর আমি ওদেরকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলাম, তোমরা কি সুমনকে দেখেছো? আমি না ওকে খুঁজে পাচ্ছি না। ওদের মধ্যে রানা একটু অবাক হয়ে বলে উঠল, ও তো ছুটি পেয়ে গত পরশুদিন দেশের বাড়িতে চলে গেছে। তাই নাকি? উপস্থিত সকলেই হ্যাঁ বলে রানার সঙ্গে সমর্থন জানালো। রানা এবার পাল্টা প্রশ্নে আমাকে জিজ্ঞেস করলো, কেন? ও তো আপনার রুমমেট, আপনাকে জানায়নি? না, আমাকে তো কিছু বলেনি। কথাটা বলেই আমি আবার আমার রুমে চলে এলাম। বিছানায় শুয়ে শুয়ে মনকে এই বলে আশ্বস্ত করছি যে গত রাতের সব ঘটনা আমার অবচেতনের মনের ভুল ছিল। গত রাতে ঘুমের ওষুধটা হয়তো আমি বেশি খেয়ে ফেলেছিলাম, ফলে ঘুমের মাঝে এইসব কাণ্ড করেছি। এইসব নানান যুক্তি দিয়ে নিজের মনকে বোঝাতে চেষ্টা করছি, সুমন তো এখানে ছিলই না, ওর সঙ্গে আমার কিছুই হয়নি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এভাবে অনেকটাই মনকে শান্ত করে ফেলেছি। এখন নিজেকে বেশ প্রশান্ত মনে হচ্ছে। হঠাৎই দরজায় ঠক ঠক শব্দ হলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখি রানা দাঁড়িয়ে। ভাই, আপনি চলে আসার পর সুমনের মোবাইলে কল করেছিলাম। কয়েকবার রিং হওয়ার পর সুমনের ছোট ভাই ধরলো। সুমনের কথা জিজ্ঞাসা করতে বলল। সুমন নাকি গত রাতে মারা গেছে। কি? কিভাবে সম্ভব? কি করে হলো? রাতে সুমন ওর ঘরেই ঘুমিয়েছিল। সকালে অনেক বেলা হয়ে গেলেও ও ঘুম থেকে না উঠলে ওর মা ওকে ডেকে তুলতে যায়। অনেক টাকাটাকির পর না উঠলে সবার সন্দেহ হয়। তৎক্ষণাৎ ডাক্তার ডেকে আনলে ওকে মৃত ঘোষণা করে। মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না, সম্ভবত হার্ট ফেল করে মারা গেছে। ভাই, আমি এবার নিচতলার সবাইকে খবরটা দিয়ে আসি। তুমি খোঁজ করছিলে, তোমার রুমমেট, তাই তোমাকেই আগে খবরটা দিতে এলাম। রানা চলে গেল। আমি কোনো মতে দরজা বন্ধ করে মেঝেতে ধপ করে বসে পড়লাম। আমার মন জুড়ে তখন শুধু বিস্ময়ের ঘোর অন্ধকার। এটা কি হলো? এটা কিভাবে সম্ভব? আমি যদি ওকে নিজের হাতে এই খাটের উপরে মেরে থাকি তাহলে কিভাবে ওর দেশের বাড়িতে লাশটা চলে গেল? আর যদি ওর দেশের বাড়িতে মরেই থাকে তবে আমি কাকে এখানে মারলাম? কাকে? আমি আর ভাবতে পারছি না, আমি পাগল হয়ে যাব। অনেক ভেবেও এর কোনো ব্যাখ্যা আমি সেদিন দাঁড় করাতে পারিনি, আজও পারলাম না। ভেবেছিলাম আমার হয়তো জটিল কোনো মনোরোগ হয়েছে। দুজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্নও হয়েছি, শুধু
ঘটনাটা গোপন করে। তারা অনেক পরীক্ষা নিরীক্ষার পর আমাকে সুস্থ বলেই ঘোষণা করে দিলেন। বললেন আমি একজন পুরোপুরি সুস্থ মানুষ, আর তাছাড়া সেদিন রাতে যদি আমার মানসিক বিকার ঘটেও থাকে, তবে সুস্থ একজন মানুষ এ রাতেই কেন এভাবে মারা যাবে? এ সমীকরণের কি আদৌ কোনো উত্তর আছে? দেখুন, সব শুনে আপনারা হয়তো আমাকে সুমনের খুনি বলবেন, কেউ হয়তো বলবেন না, তবে আমার আর কোনো কিছুই যায় আসে না। ওই যে শুরুতেই বলেছিলাম, আমি এমন কোথাও চলে যাব যেখানে জাগতিক কোনো বস্তুর কোনো মূল্য নেই। আমি তখন সকল বলা না বলার ঊর্ধ্বে। চোখ খুললেই সামনে ভেসে ওঠে পাপের পৃথিবীর দুর্ভেদ্য অন্ধকারে যেন দাঁড়িয়ে আছে মৃত্যুর ছায়া, আর চোখ বন্ধ করলেই দেখি আশার ফ্যাকাশে ঘুমন্ত মৃত মুখ, আর সুমনের মৃতদেহের খোলা চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসে আমাকেই দেখছে।